আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীগণ, আমি আশা করি তোমরা আল্লাহর বদলে খুব ভালো আছো। আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালোই আছি। যাই হোক, বিভিন্ন বালা মুসিবত আযাব গজব থেকে আল্লাহ পাক আমাকে এবং তোমাদেরকে হেফাজত করে পুনরায় আবার ক্লাসে এসে আমাদের প্রত্যেক আল্লাহ পাককে তার জন্য আল্লাহ দরবারে করি আদায় করি। সবাই আমাদের প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা অংশে একটি গুরুত্বপূর্ণ কবিতা, যা অনেক ব্যাপক কিন্তু লেখা সংক্ষেপ, সেই কবিতাটি সম্বন্ধে আমি তোমাদের কাছে তুলে ধরতে চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগী হয়ে বুঝে নেওয়ার এবং বোঝার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ নিজের জীবনে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু উপলব্ধি করতে পারবে, শিখতে পারবে, তথা পরীক্ষায় তোমাদের অনেক উপকার হবে, লিখতে পারবে। আশা করি ইনশাআল্লাহ তোমরা কামিয়াব হবে। সেই কবিতাটি হলো কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদ কবিতার কবি লেখক হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। জন্ম হল 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি। মৃত্যু 1873 খ্রিস্টাব্দে। এখানে একটি কথা মনে রাখবে, এখানে একটি কথা মনে রাখতে হবে, এই যে মাইকেল শব্দটি কবির নামের সাথে যোগকরণ করা হয়েছে কখন? কবি মাইকেল মধুসূদন দত্ত একজন হিন্দু। তিনি ইউরোপ, ফ্রান্সে, বিদেশে উচ্চতর শিক্ষার জন্য গিয়েছিলেন। সেই ইংরেজি শিক্ষা করে খুবই পারদর্শী ছিলেন এবং খুব আগ্রহ ছিল শিক্ষা। সেখানে যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করা পরে তাকে তার নামের সাথে মাইকেল যোগ করা, আর ওটি ফল হলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, সেটা হলো 1800
43 খ্রিস্টাব্দে। এটা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এত খ্রিস্টাব্দে উনি এটা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। দেখো, আমরা এই কবি সম্বন্ধে কিছু ধারণা নিই। কপোতাক্ষ নদ এটা একটা নদীর নাম। নদ আর নদীর মধ্যে অল্প একটু পার্থক্য আছে। প্রতিটি নদ নদীতে যায় মিলিত হয়, আর নদীগুলো যায় মিলিত হয় সাগরে। যে সমস্ত নদীগুলো চিকন সরু ধারা নদীতে যায় পতিত হয়, নদীতে পড়ে, সেইগুলোকে বলা হয় নদ। আর যেগুলো সাগরে যায় পড়ে সেগুলোকে বলা হয় নদী। তাহলে নদ আর নদী, কপোতাক্ষ নদ, এই কবিতাটি কপোতাক্ষ নদ, এই কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে উনি যখন বসবাস করেন, বিদেশে যায়, তখন তার মনের ভাব আগ্রহ লাগে আমি ইংরেজি শিখে ইংরেজিতে একজন বড় কিছু হব এবং কবি হব। ইংরেজিতে অনেক কিছু লিখে, অনেক কিছু করে সেই দেশে তিনি প্রাধান্যতা পেলেন না। তারই এক গুরু মনীষী কবি মাইকেল মধুসূদন দত্তকে বলল, বাবা, তুমি ইংরেজি ভাষা শিখে ইংরেজিতে তুমি কবি হতে চাচ্ছ, কোনোদিন তোমাকে এরা কবি বলে আখ্যায়িত করবে না। তুমি ভুলের মধ্যে আছো। তুমি এই চেষ্টাটুকু, এই পরিশ্রমটুকু, এইরকম ভাবে ভাষাকে নিয়ে তুমি গবেষণা করে যদি তুমি কবিতা লিখতে পারতে তোমার নিজ ভাষায়, তোমার মাতৃভাষায়, তোমার দেশের ভাষায়, তাহলে তুমি একজন বিশ্ববিখ্যাত বড় একজন কবি নামে বিখ্যাত হয়ে যাবে। কবির এই কথাটি তাকে মাথায় চিন্তা ধরে, তখন থেকে সে গভীরভাবে চিন্তা করে, সত্যি তো তার দেশের প্রতি, তার এই কপোতাক্ষ নদীর প্রতি তার স্মৃতি বিজড়িত। সেই নদীতে সাঁতরানো, ডুব দেওয়া, নদীর পাড়ের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো, দেশের মায়া, গ্রামের মায়া, নদীর খেলাধুলা, নদীর পাড়ে আসা যাওয়া, বিভিন্ন রকমের বৈচিত্র্যতা, রূপরেখা, এই বাংলা ঐতিহ্য, সেই আল্লাহর গান, প্রাকৃতিক দৃশ্যগুলো সব তার চোখের সামনে ভেসে ওঠে। সে ব্যাকুল হয়ে যায় দেশে আসা। ওখানে বসে বসে সে চিন্তা ভাবনা করে কবিতা লিখে। তাই তোমরা লক্ষ্য করে দেখো, তেনার মনের ভাব, নায়ারে ভাটির দেশে যাও যদি তুমি,
সেথায় আমার ভাইজান থাকে, আমার কথা কইও তাকে, হইলাম দুঃখের জয়লাম। কবির মনের ভাব বাংলার করে, জন্মভূমির করে, দেশের প্রতি তার আত্মগৌরব, তার এই মনোভাব জাগ্রত করে দিল সেই ফ্রান্সে বসে থাকা সেই মহাজ্ঞানী নেতার। তাই সে এই সমস্ত কথাগুলো তুলে ধরেছে। তোমরা আরো কয়েকটি কথা জানে রাখবে। এই কপোতক্ষ নদ, এই কবিতাটিকে ইংরেজিতে বলা হয় সনেট। সনেট হলো ইটালির শব্দ। আর এই সনেটে প্রবর্তক, মূল যিনি ইংরেজিতে লিখেছিলেন, তিনার নাম হলো পেত্রা। এর বাড়ি ইটালি। তবে সনেটের মূল প্রবর্তক, যিনি আবিষ্কারক, সেই লোকের নাম পেত্রা, ইটালি। এই ব্যক্তি এই কবি মাইকেল মধুসূদনকে তার ভুল ভেঙে দিয়েছিল যে তুমি ইংরেজিতে কবিতা না লিখে তোমার মাতৃভাষায় কবিতা লিখো, তুমি একজন বড় কবি হিসাবে খ্যাতনাম হয়ে যাবে। ইংরেজিতে তুমি সারা জীবন যদি কবিতা লিখো, তোমাকে কেউ কবি বলে আখ্যায়িত করবে। আর বাংলা সনেট শব্দের অর্থ হলো গীতি কবিতা। সনেট এটা ইংরেজি শব্দ, এটা বাংলা হলো গীতি কবিতা। আর এই গীতি কবিতা বাংলাতে বলা হয় 14 চরণ বিশিষ্ট কবিতা। এই বাংলার সনেট, বাংলার গীতি কবিতা, বাংলার সনেট প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। এই পেত্রা ইনি সনেট কি করেছেন, এই ব্যক্তি এই সনেট কবিতা লিখেছেন ইংরেজিতে। এটাকে অনুসরণ করে গীতি কবিতা 14 চরণে লিখেছেন সেই মাইকেল মধুসূদন দত্ত। তারই নাম দিছে কপোতক্ষ নদ। মনে রাখবা, সনেটের ধর্ম দুটি। 14 চরণ বিশেষ, মানে 14 লাইনে 2 ভাগে ভাগ করা থাকে। উপরের অংশ থাকে 8 লাইনে, এটাকে বলা হয় অষ্টক। নিচে থাকে 6 লাইন, এটাকে বলা হয় ষষ্ঠ। অষ্টককে বলা হয় ভাবের, আর ষষ্ঠকে বলা হয় ভাবের পরিণতি। এখানে তোমরা বই দেখো আর মিল বিন্যাস পাবে। এই সনেটের বিশেষ একটি গুণ ধর্ম খেয়াল করে দেখো, বইয়ে
খেয়াল করো, প্রত্যেকটি লাইনে কবির ভাষায়, বাংলা ভাষায় মাত্রা বলা হয়। 14টি করে কি আছে গুনে দেখো, 14টি মাত্রা পাওয়া। আবার লাইনও পাবে 14। আরো একটি বিশেষ গুণ, এই সনেট কবিতা শেষ বর্ণে, শেষ অক্ষরে রে রে রে, অর্থাৎ একার থাকবে। দেখো, খেয়াল করে দেখো, আমি কয়েক লাইন পড়ে দেখাচ্ছি। সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এই বিরলে, সতত যেমনি লোক নিশান স্বপনে, শোনো মায়া মন্ত্রধ্বনি তব করো বলে। লক্ষ্য করে দেখো, প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি শব্দের শেষে, লাইনের শব্দের শেষে একার লাগানো আছে। এগুলো সনেট গীতি কবিতা ধরা সূক্ষ্ম নিয়ম বা ধরা যায়। তাহলে এখানে শত কবি ব্যবহার করছেন, শত শব্দের অর্থ হলো সর্ব অবস্থায়, সব সময় কবির মনে জাগ্রত হতো, মনে পড়ত তার সেই সাগরদারি অক্ষক্ষ নদীর কথা, নিজের দেশের কথা, মাতৃভূমির কথা, প্রীতি, দেশত্ববোধ, দেশের জাগ্রত, দেশের একটি মায়া মহব্বত, এই তার মনে সর্বদাই জড়িত। এই নদীর কথা সবসময় সে মনে করতে, নদীতে কত দেশ সাঁতার দিয়েছে, কত দেশ খেলা করেছে, নদীর চারপাশে এপারে ওপারে কত সৃষ্টিকর্তা সেই প্রাকৃতিক দৃশ্যগুলো তার মনোমুগ্ধ করে তুলেছে, তার বিভোর করে তুলেছে, এগুলো তার চোখের সামনে জোড়াই একার নামে ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। কবি বলছে, আমি ভুলের মধ্যে ছিলাম, ভ্রান্তির মধ্যে ছিলাম, আর ওই ভ্রান্তি ভুলটাই ভেঙে দিয়েছিল মিত্রা। ভুলের মধ্যে নিজের দেশের ভাষাকে অমান্য করে, নিজের দেশের ভাষার উপরে গুরুত্ব না দিয়ে ইংরেজি ভাষার উপরে সে কবিতা লিখতে দিয়েছে। এই হলো তার ভ্রান্তি। আর এই ভুল ভেঙে দেওয়ার পরে তিনি এই স্থলে এই গীতি কবিতা 14 শ্লোকের বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। এখানে শপথক্ষ নদকে সাগরদারে সে উদ্দেশ্য করে বলছে যে পৃথিবীর বুকে বহু নদ নদী আমি দেখেছি, কিন্তু আমার দেশের সেই নদীর মতো আর নদী আমার কাছে মহব্বত ভালো লাগে নাই, দেশ প্রেম জাগ্রত আমার হয় নাই, করতে পারি নাই। কিন্তু এই স্নেহ তৃষ্ণা মিটে কার ধরে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমির স্থলে। তাই কবি এখানে বলছে যে কিন্তু স্নেহের তৃষ্ণা, কত নদীর পানি পান করিলাম, কিন্তু আমাকে কেউ শান্ত করতে পারল না, তৃষ্ণা মিটল না। যতক্ষণ পর্যন্ত আমার মাতৃভূমি, আমার দেশের, আমার দেশের সেই গ্রামের সেই নদী, কপোতাক্ষ নদীর সাগর নদী, সেই নদীর পানি আমি যতক্ষণ পান করতে না পেরেছি, গোসল করতে না পেরেছি, আমাকে সান্ত্বনা দিতে পারে নাই, আমার তৃষ্ণা মিটে নাই। দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমির স্তরে। শিশু যেমন মার কোলে মায়ের দুধ পান না করলে থাকতে পারে না, মায়ের মহব্বতের সন্তান যত জনে কোলে দেওয়া হোক না কেন সেই ছেলে কাঁদে, মায়ের কোলে গেলে আর কাঁদে না, মায়ের দুধ সে পান করে। ঠিক নদী
দেশের মাতৃভূমির নদী আমার নিজকে কি করে মায়ের দুধের মতো আমাকে পান করায়, সান্ত্বনা দেয়, আমাকে ভালোবাসে। আমি তাই সেই কথা কখনো ভুলতে পারি না। তাই আমি মামার জন্মভূমি, আমার দেশপ্রেমের সেই নদীর কথাকে আমি মায়ের কবিদের মায়ের দুধের সাথে, শিশুর দুধের সাথে তুলনা করি। তারপরে আক্ষেপের সাথে কথাগুলো আবার বলছে, ভাবে পরিণত আর কি হবে দেখা যতদিন যাবে, বোঝা রূপে রাজরূপ সাগরী। আর এই কথাটাই এখানে তুলে ধরা হয়েছে মায়ারে নায়ারে, হাটির দেশে যাও যদি তুমি হিজলতলির হাটে, সেটাই আমার ভাইজান থাকে, আমার কথা কইও তাকে, মহিলাম দুঃখে জয়গা, তার অন্তর সরকার হয়ে যাচ্ছে, রয়ে যাচ্ছে। এটাই সে বলছে। আর কি আমার দেখা হবে, স্বপ্ন দিচ্ছে। ওই সে ফ্রান্সে বসে বসে সে মনের আবেগে এই কথাগুলো বলছে। তাই বলছে, আর কি হবে দেখা কতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরী দিদি। প্রজারা সরকারকে কর দেয়, আর নদী সাগরকে কি দেয়, কর দেয়, খাজনা। অর্থাৎ নদ আর নদী কাকে বলে আগেই বলেছি, নদ নদীগুলো সব যায় পড়ে কোথায়, সাগরে। আর এই নদীগুলো যায় সাগরে মিলিত হয়। এটাকে কবির ভাষায় কবি বলছেন, এই সনেটের ভাষায়, যে নদী সাগরকে কি দেয়, কর দেয়। তেমনি ভাবে প্রজারা মানে দেশবাসী সরকারকে কি দেওয়া হয়, খাজনা দেওয়া হয়, কর দেওয়া হয়। তাই বলছে প্রজারূপে রাজরূপ সাগরী। সাগরকে যেমন রাজা মনে করে নদী কি দেয়, পানি দেয়, প্রজারাও কি করে, সরকারকে কর দেয়। বাড়ির যে এটা ভাবে পরিণতি বলছে, এটাই আমাকে দিয়ে বাড়ি মেনে, এটাকে কি আমার মঞ্জুর করো, আমার সে আক্ষেপটা পরে বলছে, বঙ্গুর গলে গানে সকাশী নাম তার প্রকাশে প্রেম ভাবে লইছে যে তবনাম বঙ্গে সঙ্গে। এই শেষে সে কবি কি করছে, নিজের দেশের প্রেম করে তিনি এগুলো যেমন চাতক পাখি নদীতে পানির কিনারায় থাকে, নদীতে থেকে ফুটিক জল এক ফুট পানি দিয়ে, অথচ পানির কিনারায় থাকে সে পানি পান করে না। ঠিক কবি এটাই বলছেন মাইকেল মধুসূদন দত্ত, আমি বিদেশ থেকে যত নদীর পানি আর যত কিছু আমি করেছি, আমার তৃপ্তি কেউ দিতে পারে নাই। সেই চাতক পাখির মতো আমি যতক্ষণ পর্যন্ত নিজের দেশের মাতৃভূমিতে ভালোবাসা, নিজের দেশের সেই নদীর পানি আমার দেশে আমি যতক্ষণ পর্যন্ত ভালোবাসি, এত আমাকে শান্তি কেউ দিতে পারে নাই। তাই চাতক পাখি ওই বৃষ্টির পানির জন্য অপেক্ষা করে, এক ফোঁট বৃষ্টির পানি পাবে, আর চাতক কি সে মুখ বন্ধ করে চলে আসবে, নদীর কিনারায় থেকে পানি পান করে না। কবিও তাই বোঝাচ্ছে, বিদেশ থেকে আমার অন্যের ভাষা, অপরের ভাষা শিখে আমার কোনো তৃপ্তি দিতে পারে নাই, যতক্ষণ আমার দেশের ভাষাতে আমি প্রকাশ করতে না পেরেছি। তাই এই কবিতা মূলত আসলেই দেশপ্রেম জাগ্রত, মাতৃভূমি, দেশের প্রতি ভালোবাসা সেই গীতি কবিতা সনেটের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু আমরা বুঝতে পারলাম। আমরা এখানে জানতে পারলাম সনেটের
ষষ্ঠকে কি কি থাকে আমরা জানলাম ভাবের পরিণতি থাকে। ষষ্ঠতে যেহেতু দুই ভাগ করেছি, আর কবি স্নেহ তৃষ্ণা বলতে কি বোঝাচ্ছে এখানে? নিজের মাতৃভূমি জন্মভূমিকে বোঝাচ্ছেন। মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কবিতা হল বৈদ্যনাথ কাব্য। কপোতক্ষ নদ কবিতায় কপোতক্ষ জলের দুগ্ধ সে মায়ের মতো বলে শিশুকে যেমন স্তন পান করায়, সেই রকম ভাবে তুলে ধরেছেন কবি। কপোতক্ষ নদ কোন জাতীয় কবিতা? চতুষ্ঠ পদ মানে 14 লাইনের কবিতা, তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সনেট কি আমরা বলবো? সনেট হলো 14 চরণের বিশিষ্ট কবিতা, আর সনেটের বৈশিষ্ট্য হলো দুটো, অষ্ট ও ষষ্ঠ, ভাবে আর ভাবের পরিণতি, ভাবের প্রবর্তন, ভাবের পরিণতি। কবি কেন কপোতক্ষ নদকে প্রজারক হিসাব করেছে? আফসোস করে বলেছেন, প্রজারা যেমন দাদাকে খাজনা দেয়, সে বিদেশে থাকে আক্ষেপ করে কথাগুলো বলেছেন। সনেটের সূচনা আগেই লিখে দিয়েছি, সনেটের সেই প্রবর্তক হলো পেত্রা, তার ইউরোপ ইটালিতে। সনেট গীতি কবিতা কেন? এটা সুন্দর সুমধুর রাজ্যে প্রকাশ করে এই গীতিটা, এই কবিতাটা, তাই একে অনেক গীতি কবিতা বলা হয়। মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং মাইকেল শব্দ যোগ করে তাহা আগেই বলে দিয়েছে 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, আর তখনই তার নামের সাথে মাইকেল শব্দ যোগ করে দেওয়া। আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই, সকল ছাত্রছাত্রীরা এই কবিতা বুঝতে পেরেছো। এরপরও তোমরা বাড়িতে বইটা দেখলে বেশ আরো সুন্দরভাবে আমার কথাগুলো স্মরণ রাখলে আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের জন্য এখানে শেষ। খোদা হাফেজ। আগামী